বসন্তের একটা সুন্দর সকাল। জলপাইগুড়ি শহরের বুকে দাঁড়িয়ে থাকা শিমুল গাছগুলোর ডালে ফুটেছে লাল রঙের শিমুল ফুল। দেখে মনে হয় নীল আকাশের মাঝে যেন তারার মেলা। কোকিল ডাকছিল কোথাও একটা, তার সাথে একটা কুক পাখি ডাকছিল খুব অদ্ভুতভাবে। তবে প্রাকৃতিক এই সৌন্দর্যকে উপলব্ধি করার চাইতে আপাতত বড় একটা কাজ ছিল শহরের বুকে দাঁড়িয়ে থাকা সেন ম্যানশনে। বেশ বড় একটা জটলা লেগে রয়েছে সেন ম্যানশনের ভেতরে। গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সব মিলিয়ে সকালটা হয়ে উঠেছে চাঞ্চল্যকর। বাল্মীকি ঘুম থেকে উঠে বোনের হাত থেকে কফিটা নিয়ে বসেছিল বাগানে। জলপাইগুড়ি পেরিয়ে ধূপগুড়ি, তারই গ্রাম আর শহর সংলগ্ন একটা এলাকায় বেশ বড় একটা জায়গা জুড়ে ওদের ভালোবাসার বাড়িটা। বাল্মীকি সরকার, ওর বয়স 30-এর উপরে, বেশ পেটানো শক্ত শরীর, গায়ের রং হালকা ফর্সা, ক্লিন শেভ করা, গালে দাঁড়ির হালকা আস্তরণ চোখে পড়ে, সাথে খুব মায়াবী দুটো চোখ। উচ্চতা 5 ফিট 8 কি 9 হবে। ও হ্যাঁ, তার গুরুত্বপূর্ণ পরিচয় হলো সে একজন বেসরকারি গোয়েন্দা। বাড়িতে লোকজন বলতে সে, বোন ত্রিধা, মা প্রভাবাদেও কাজের মাসি অপর্ণা। কফিতে চুমুক দিতেই বোন অর্থাৎ ত্রিধা সামনের টেবিলে রাখা সংবাদপত্রের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ফার্স্ট পেজটা দেখো নিউজ পেপারের। তবে সত্যি সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল বাল্মীকি। ও কফিটা টেবিলে রেখে কাগজটা হাতে নিল। ত্রিধা পড়াশোনা ফেলে সকাল সকাল আবার গোলাপ বাগানে জল দিতে লাগলো। মা অপর্ণা দেবী একবার চিৎকারও করলেন, এবার কিন্তু এইচএস, কাজেই নাচানাচি একটু কম কর এই সব নিয়ে। বলি, যখন কলেজে মনের মতো সাবজেক্টে অনার্স আসবে না, তখন কি গোয়েন্দা দাদাকে নিয়ে যাবি তোর ওই বন্দুক দিয়ে ভয় দেখিয়ে বোনের অনার্স পাইয়ে দেওয়ার জন্য? আমার আবার অনার্স নিতে সমস্যা? সব কিছু ফেলে ভাবছিলাম পিএনপিসি নিয়ে অনার্স করব। পুরো পাড়ার খবর নেব আমি, তারপর কঠিন যেগুলো দেখব সেগুলোর কেস সলভ করবে আমার দাদা। বলেই দাদার দিকে একবার তাকালো আর বুঝলো দাদা এইসব ব্যাপারে ভাবার মতো অবস্থায় আর নেই। সে কাগজটা খুব ভালো করে দেখছে। শিল্পপতি অভিক সেনের রহস্যময় মৃত্যু, এমন একটা হেডলাইন দেখে চমকে ওঠে বাল্মীকি। এই তো কদিন আগে একটা গ্র্যান্ড পার্টিতে ভদ্রলোকের সাথে ওর দেখা হয়েছিল। খুব মিশুকে লোকটা। হীরের ব্যবসায় তিনি খুব কম সময়ের মধ্যেই নাম করে ফেলেছেন। তার সাথে তার চেহারাও কি দারুণ। পাকা গমের মতো গায়ের রং, ঘন কালো চুল, দীর্ঘাঙ্গী, সবসময় পাজামা পাঞ্জাবি পরে নিজেকে অন্যভাবে সাজিয়ে রাখেন। তার স্ত্রী রেখা দেবীও দারুণ সুন্দরী বটে। হঠাৎ তার মৃত্যু। এমন কোন শত্রু লুকিয়েছিল এই মিশুকে লোকটার? দাদা, পাত্র চাই পেজটাও অন্যদিকে আছে। গলার স্বর শুনেই সামনের দিকে তাকালো বাল্মীকি। দেখল সমীর দাঁড়িয়ে আছে। সমীর ওর মামার ছেলে, কলেজে পড়ছে, সাথে সাহিত্য চর্চা ইত্যাদিও করছে। বোনের সাথে ওর খুব মেল। ও প্রায় দিনই এই বাড়িতে আসে, আর এলেই এক কথা ঘ্যান ঘ্যান করবে, কবেই বাড়িতে বিয়ে হবে? আমরা অনেক আনন্দ করব কবে। বাল্মীকি কাগজটা রেখে কফিতে আবার চুমুক দিতেই সমীর হাসল। তা কেমন দেখলে আজকে? পাত্র চাই পেজটা অনেকক্ষণ দেখছিলে বুঝি? বাল্মীকি হাসল, তারপর কাগজটা ওর সামনে ধরল। লোকটাকে চিনিস? সমীর নিজেও দেখে অবাক হলো। কদিন আগেই কলেজের প্রোগ্রামে লোকটাকে দেখেছিল। অবাক হয়েই বলল, কিভাবে হলো? জানলে তো এতক্ষণের সমস্ত রিপোর্টার আমার কাছে আসতো। যা ভেতরে যা, আমার বেরোনোর সময় হয়ে গেল। অভিক সেনের শরীরটা পুলিশ নিয়ে যায়। রেখার আর কিছুই ভালো লাগছিল না। দুজনের বিয়ে হয়েছে অন্তত 15 বছর হলো। এর মধ্যে কখনো অভিক ওকে অনাদর করেনি। বাইরে বাগানে পরিবারের লোকজনের শোক চলছে। রেখা গিয়ে ঢোকে পাশের ঘরে। অভিকবাবুর ঘরটা পুলিশ ঘিরে দিয়েছে, কাউকেই ঢুকতে দেয়নি ওখানে। পাশের ঘরে গিয়ে রেখা নিয়ে যেতে বসল। সামনে ফুলদানির পাশে রাখা ফোনটা অনবরত বাজতে থাকে। ধরে না রেখা। বুকে 2 হাত রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আমাদের তো আজীবন একসাথে থাকার কথা ছিল অভিক। কাঁদতে কাঁদতে রেখার কালকের কথাটা মনে পড়ে যায়। কাল রাতেই অভিক তাকে বলেছিল, পরের মাসে আমরা সিঙ্গাপুর যাব, বুঝলে? কতদিন হলো ঘুরে আসা হয়নি কোথাও। একটা আপদ মাত্র গেল। কেমন অস্পষ্ট একটা কথা শোনা গেল বাইরে থেকে।
রেখা আর দেরি করল না, খুব তাড়াতাড়ি বারান্দার সামনে এসে দাঁড়ালো। তাকিয়ে দেখল কাজের মেয়ে লতা ট্রে হাতে সামনের দিকেই যাচ্ছে। ট্রেতে কিছু জুস রয়েছে। লতা ওকে দেখেই শান্ত গলায় বলল, দাদারা এসেছেন, দিয়ে আসি। সন্ধেবেলা বন্ধুদের আড্ডায় যাওয়া বাল্মীকির অভ্যেস। অশোকের বাড়িতে তেমনই একটা বৈঠকখানা আছে। ব্যাচেলার অশোক বাড়িতে একাই থাকে। ওখানেই রোজ আসে অজিত, অভি, আকাশ, প্রীতম। ওখানেই চা খেতে খেতে আজকে সারাক্ষণের আলাপের কেন্দ্রবিন্দু হল অভিক সেনের মৃত্যু রহস্য নিয়ে। বাল্মীকি চুপচাপ আছে দেখে অজিত বইগুলোকে সরিয়ে রেখে ওর সামনে এসে দাঁড়ালো। গোয়েন্দাবাবু, তা তুমি কি বলো? বাল্মীকি আঙুল ফাটাচ্ছিল, সেটা থামিয়েই বলল, খবরের কাগজে দেখা তথ্যগুলো দেখে তো মনে হচ্ছিল তার গোপন কোনো শত্রু আছে। হতে পারে নতুন ওঠা কোনো ব্যবসায়ী নিজের রাস্তা ফাঁকা করতে এমন একটা, বাট আমি এখনো কিছু সন্দেহ করিনি। বাল্মীকি সত্যি এই খুন নিয়ে খুব চিন্তায় ছিল। সেদিনও তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে ফ্রেশ হয়ে নিচে নামতেই মায়ের গলা শুনতে পেল। ওই তো বাবু আসছে। বাল্মীকি অবাক হয়ে তাকিয়ে দেখল পুলিশ ইন্সপেক্টর আকাশ বসু আর অভিক সেনের সদ্য বিধবা স্ত্রী রেখা দেবী। ও নামতেই আকাশবাবু ওর দিকে তাকিয়ে বলল, উনি একজন ভালো গোয়েন্দার খোঁজ করছেন, আর এমনিতেও এমন একজনের মৃত্যু হয়েছে যার জন্য ওপর মহল থেকে খুব চাপ আসছে। সো আমরা চাই তুমি এবার এই কেসে তদন্তে নামো। রেখা দেবী হাত জোর করে বললেন, নমস্কার, আমি শুনেছি আপনি বেশ ভালো কাজ করেই আসছেন, কাজেই আপনার কাছে আমার আশা। ওকে, আমি পরে আপনার ওখানে যাব। তার আগে আমার কিছু কাজ আছে, দেখি কি করতে পারি আপনাদের জন্য। থানায় একটা পুরনো ছোট্ট কাগজ ছিল। সেটা শেষ করে সেন্ট ম্যানশনের দিকে বাইক ঘোরাতেই রাস্তার দোকানের সামনে দাঁড়িয়ে সমীরকে বাদাম খেতে দেখে বাল্মীকি ওর সামনে গিয়ে দাঁড়ালো। সমীর খাওয়া থামিয়ে তাকালো ওর দিকে আর বলল, আরে তুমি এখানে? বাদাম খাবে? ও হ্যাঁ ব্রো, তুমি তো আবার ডায়েট করো। কাঁচা জিনিস নয়, সেদ্ধ জিনিস খাও। তুই কি যাবি আমার সাথে? কোথায়? জিজ্ঞেস করতে করতেই বাইকের দিকে এগিয়ে গিয়েছিল সমীর। কিন্তু বাল্মীকি যেই বলেছিল সেন্ট ম্যানসন, অমনি থেমে যায় সমীর। হার্ট ব্রেক করার জন্য? জীবনে অন্তত সাহসিকতার মতো কিছু কর। হ্যাঁ, হনুমানের মতো গন্ধমাদন পর্বত তুলে আনতে না পারিস, ওই মৃত লোকটার খুনি ধরার চেষ্টা তো কর। অন্তত ওপর থেকে অভিষেক তোকে আশীর্বাদ করবে। চ। দুজনে মিলে যখন সেন্ট ম্যানশনে গিয়ে পৌঁছলো ততক্ষণে শেষ বিকেল। সূর্যের কমলা আভা পড়েছিল ফোয়ারার জলে। এত বড় বাড়িটা কেমন শান্ত হয়ে গিয়েছে। গেট পেরিয়ে বাইক রাখতেই বাল্মীকির কানে একটা অদ্ভুত কথা ভেসে এলো। বাল্মীকি ওই ঘরে ঢুকল যেখানে পাওয়া গিয়েছিল অভিক সেনের মৃতদেহ। সেটা আসলে তার পার্সোনাল ঘর। উনি নিজের ব্যবসার কাজের হিসেবপত্র করত নিচে বসার ঘরে। পরের ঘরটাতে তিনিই থাকতেন। ওখানে সমস্ত কাজ করে আর উপরে উঠতেন না। শোবার জন্য ঘরটা বেশ ছিমছাম। কতগুলো আলমারি সাজানো, পেছনের দিকে বড় একটা কাঁচের জানালা, আর তার সামনে সাজানো কতগুলো কাজ। একদিকে সাদা রঙের চাদর বিছানো বিছানা, আর সামনের দিকে টেবিল আর চেয়ার, আর একটা টেবিল ল্যাম্প। সারা ঘরে পাওয়ার মতো তেমন কিছু আর ছিল না। কেবল পাওয়া গেল টেবিলে একটা গ্লাস, কাঁচের গ্লাস, তার পাশে একটা পেন আর একটা ডায়েরি। ডায়েরি ঘেঁটে স্টাফদের বেতন সংক্রান্ত হিসেব বাদে আর কিছুই পেল না বাল্মীকি। কিন্তু সমীর কিছু একটা তুলে নিল টেবিলের নিচ থেকে। বাল্মীকি দা, এই দেখো। এটা কি? জিনিসটা নিয়ে দেখতে লাগলো বাল্মীকি। একটা স্লেটের মতো আকারের ওপর কতগুলো এলোমেলো ছবি লাগানো, সেগুলো আবার গুছিয়ে নেওয়া যায়। সমীর ওটা দেখিয়ে বলল, এটা বিল্লি গেম। তোমার চেনার কথা নয়, কারণ এগুলো এখানকার বাচ্চারা খেলে। ওই যে দেখছো বেড়ালের ছবিগুলো, হ্যাঁ ওগুলো সাজিয়ে নিতে হয়। ভুল হলে বেড়ালগুলো কান্না করবে। বাইরের বারান্দায় বসে ডাকলো সবাইকে। রেখা তার সামনের চেয়ারে বসলো। আপনি কি দেখলেন? বাল্মীকি গ্লাসটা দেখিয়ে বলল, এটাতে কি ছিল? রেখা ভালো করে দেখে বলল, ও আসলে সে তো ঘুমোবার আগে আমলা জুস খেত, এটা তারই গ্লাস। আচ্ছা, সেটা সার্ভ কে করতো?
প্রায় দিনই তো লতাই করতো, আর ও না থাকলে আমি বা আমার মেয়ে বেলি। আপনাদের মেয়ে বেলি, রাইট? হ্যাঁ, কাল কে দিয়েছিল? কাল লতা দিয়েছিল। একবার ওকে ডেকে দেবেন। তার আগে যদি একবার বেলিকে... আচ্ছা রেখা দেবী, এই বাড়িতে মোট কতজন থাকেন? আমি, আমার মেয়ে, কাজের মেয়ে লতা, রামু, কাকা আর আমাদের ননদের ছেলে বিজন। বিজন কতদিন আছে এই বাড়িতে? ওই বছর 3। ওর মা মারা যাবার পর ওর বাবা আর একটা বিয়ে করে। অভিক গিয়ে ওকে নিয়ে এসেছিল। ও এখন ক্লাস 12। কোন স্কুল বলুন তো? ধূপগুড়ি ব্লুমিং পাবলিক স্কুল। কাল সবাই বাড়িতে ছিল? ছিল বলতে জাস্ট ওই বিজনই ছিল না। ফ্রেন্ডের বাড়িতে ওর বার্থডে, তাই ওখানে গিয়েছিল। ওর ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল শুনেছিলাম। ওকে যান, বেলিকে পাঠিয়ে দিন। বাল্মীকি বসে বসে সামনে লনে পায়রাদের খেলা দেখছিল। ওর পেছনে আরেকটা চেয়ারে বসে সমীর পুরো বাড়িটা নিখুঁত দৃষ্টিতে দেখছিল। ঠিক এমন সময় খুব মিষ্টি একটা গলা শুনতে পায় দুজনেই। আমাকে ডেকেছেন? ওরা জানে অভিক সেন আর রেখা দেবীর সন্তান, অর্থাৎ তাদের চাইতে বেশি সুন্দরী হবে। আর তার গলার মিষ্টি আওয়াজ শুনেও ওরা সেটাই কল্পনা করেছিল। কিন্তু ঘুরে তাকিয়ে দুজনেই থ হয়ে গেল। আসলে কারো রূপ নিয়ে তারা খারাপ কথা ভাবছিল না, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা বছর 12 কি 13 মেয়েটাকে কিছুতেই ওই বড় বাড়ির মেয়ে হিসাবে মানতে পারছিল না তারা। তারপর নামের সাথেও তার আকাশ পাতাল তফাৎ। বেলি বেশ কালো, বড়লোকি ভাব দেখাতে ওর গায়ে যেন তার মা জোর করেই এই লাল দামি ফ্রকটা পরিয়ে দিয়েছে, কিন্তু ওকে একদমই সেটা মানায়নি। সাথে ওর কপাল উঁচু, কাঁধ অবধি চুল, কিন্তু ওর চোখগুলো দেখেই থেমে যায় বাল্মীকি। কেমন একটা করুণ সুর যেন বাজছে ওই চোখে, ঠিক যেন স্বচ্ছ পুষ্করিণীর টলটলে জল সামান্য স্পর্শেই পড়ে যেতে পারে। তুমি বেলি? বাল্মীকি কথাটা বলতেই মেয়েটা ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ। আর এবার আপনার মনে হচ্ছে তো যে আমায় এই বাড়ির সাথে একদম মানাচ্ছে না? আমায় দেখতে কাকের মতো লাগছে, কিন্তু জোর করে আমার মা আমায় ময়ূরের পালক লাগিয়ে দিয়েছে। ময়ূর হবার কি দরকার বেলি? ময়ূর আমাদের কোন উপকার করে? কিন্তু কাক কি না করে? পরিবেশকে পরিষ্কার করে, তার উপর বোকার মতো সে ভালোবেসে কোকিলের বাচ্চাকে বড় করে। আসলে আমরা উপকারী প্রাণীর চাইতে সুন্দর প্রাণীর কদর বেশি করি। আর কে বলে তুমি অসুন্দর? সবাইকে ঈশ্বর অনেক কষ্ট করে তৈরি করেন। বাল্মীকি কথাটা বলতেই বেলি থেমে গেল। ওর চোখ দুটো গোল গোল, দেখেই মনে হচ্ছে এতটা ভালোবেসে কি ওর সাথে কোনোদিনও কথা বলেনি। বাল্মীকি মৃদু হেসে বলল, বসো তুমি। বেলি বসে বলল, আপনি ডিটেকটিভ বাল্মীকি সরকার? হ্যাঁ, কেন বলো তো? সমীর এগিয়ে এসে বলল, খুব ভালো ছেলে বুঝলে। তোমাদের কোনো বিবাহযোগ্য মেয়ে থাকলে একটু বলবে কেমন? বাল্মীকি একটু রাগী চোখে তাকালো সমীরের দিকে। সমীর ভয় পেয়ে বসে পড়ল। বেলি কিন্তু এবার খিলখিল করে হেসে উঠল। তারপর সে বলল, আপনি প্লিজ খুঁজে বের করুন ঠিক কে এমন একটা কাজ করেছে আমার বাবার সাথে। আমি তাকে পেলে। বিজন দাদার সাথে তোমার সম্পর্ক কেমন? খুব ভালো, কিন্তু সে যখন মাঝে মধ্যে আমায় কালী বলে ডাকে তখন আমার খুব রাগ হয়। তোমার বাবাও কি কখনো তোমায় অপমান করতো এই রূপ নিয়ে? মেয়েটা একটু চুপ করেই রইল। তারপর শান্ত গলায় বলল, না, বাবা অলওয়েজ লাভ মি। বাল্মীকির হাতে ছিল সেই বিল্লি গেম। সেটা সামনের টেবিলে রেখে বলল, এটা কার? বেলি সেটা খপ করে হাতে নিয়ে নিল। আমার এটাই আমি খুঁজছিলাম। তারপর এলো কাজের লোক, অর্থাৎ রামু। রামুর বয়স 50-এর উপরে। সে নাকি 23 বছর ধরে এই বাড়িতেই কাজ করছে। আচ্ছা রামুদা, তোমার স্যার যে আর নেই, ব্যাপারটা কখন জানলে? আগে আমি শুয়েছিলাম 12টার পরে, তার আগে অবধি জায়গায় ছিলাম। কেন বলো তো? কারণ 12টা পেরোনোর পর বিজন আসে, ওর জন্য জেগে থাকতে হয়েছিল। তার আগে কোনো রকম কোনো শব্দ আসেনি অভিক স্যারের রুম থেকে? না, একবার ভাবলাম একটু দেখা যাই বাবুর কিছু লাগবে কি না। আমি দরজায় দাঁড়ায় ডাকছিলাম। উত্তর দিয়েছিলেন? না, ভাবলাম ঘুমায় গেছে, তাই আর কিছু বলিনি। তারপর যথারীতি সামনে এসে বসলো লতা।
ওর মধ্যে বেশ চাঞ্চল্য ভাব একটা রয়েছে। বিবাহিত, স্বল্প সুন্দরী, চটপটে খুব। তোমার সাথে বাবুর সম্পর্ক কেমন ছিল? লতা সব দিকে তাকিয়ে নিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, সম্পর্ক না ছাই। আমি কবে থেকে গিন্নিমাকে বলেছি, মা বাবুর মাথার ব্যায়ামও আছে। মাথার ব্যামো? হ্যাঁ, স্যার মাঝে মাঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন। কি বলতেন তার কোনো ঠিক নেই। অনেক সময় তো আবার জরুরি জিনিস ভুলেও যেতেন। একদিন আমি জুস দিতে গেছিলাম, সেদিন বলেছিল, তোর যেন বাড়ি যাবার কথা ছিল লতা, তুই যে মাইনে দিতে বললি। কিন্তু আমি ওসব কিছু বলিনি। আমি তো জুস দিয়েই বেরিয়ে চলে এসেছিলাম। আর বাড়ির লোক ভাবতো তার হয়তো মাথার সমস্যা নেই, অনেক কাজ করার জন্য এমনটা হয়েছে। আচ্ছা, তোমার পরে কে গেছিল তার ঘরে? সে জানা তো রামুর কাজ। আমি বাপু জুস দিয়ে আসার পর নিজের ঘরে ঢুকে জপমালা করি প্রতি রাতে। সেদিনও তাই করেছি। আমি বাপু কিছু জানি না, কেউ গেছিল কি যায়নি আমি কিচ্ছু জানি না। বাল্মীকি সমস্ত কথাগুলো মাথায় ঢুকিয়ে নিয়ে যখন বেরোচ্ছিল, তখন সমীর বাড়ির পেছনের দিকের বাগানের দিকে এগিয়ে গেল। 1 মিনিট বাল্মীকিদা, এই একটা জিনিস পেয়েছি আমি। সমীর কোথায় গেল বাল্মীকি জানে না। তাকিয়ে দেখলো কি একটা গাছের তলায় দাঁড়িয়ে কিছু খুঁজে চলেছে ছেলেটা। বাল্মীকি এগিয়ে গেল। এই বন জঙ্গল থেকে কি তুই এবার আমার বিয়ের জন্য মেয়ে খুঁজবি নাকি? আরে না, দেখো কি পেয়েছি। কি? বলেই বাল্মীকি এগিয়ে দেখলো একটা ধুতুরা গাছ। বেশ ভালো ফুল আর ফল হয়েছে। 2 দিন পরে শিবরাত্রি, নিয়ে নি বলো। বাল্মীকি গাছের সামনের ডালটা দেখে বলল, এই বাড়িতেও বুঝি খুব শিবভক্ত আছে। দেখ। কেন বলো তো? দেখ, যতগুলো ফুল ফল ছিল সব ছেঁড়া, মনে হয় শিবের জন্যই নিয়েছে। সেই সময় রামু যাচ্ছিল সেদিকে, ওদের দেখেই বলল, ওখানে কি? সমীর 2টো ধতুরা ফুল নেবে। কোনো সমস্যা হবে কি? না না না, কিসের আবার সমস্যা? এই যে এই বাড়িতেও তো এগুলোর দরকার। এ বাড়িতে আবার কিসের দরকার হবে? ওটা এমনিই পড়ে আসে, কেউ ফুল ফল নেয় না। সমীর ততক্ষণে চলে এসেছে, এসেই বলল, এই বাড়িতে মহাদেবের পুজো হয় না নাকি? না তো, কেবল রাধা মাধব পুজো হয়। তবে হয়তো বাইরের কেউ নিয়ে যায়। বাল্মীকি কথাটা বলতেই হাসল রামু। এই বাড়িতে কেউ ফুলের জন্য কেন আসবে? কেউ আসে না, গাছটা এমনি হয়েছে, এমনি পড়ে থাকিয়ে কেউ নিতে এলে আমি জানতাম। বাল্মীকি আর সমীর ফিরে এলো। সমীর নিজের বাড়িতে যাওয়ার আগে একটা কথা বলে গেল, বাল্মীকিদা, চারিদিকে একটা সতর্ক দৃষ্টি রাখো। কেন? অনেক সময় দেখবে কিছু উচ্চস্তরের লোকে সিরিয়াল কিলার মারার প্ল্যান করছে। একজনকে মারার পর পরপর তাদেরকে মারতে থাকে। হতেও তো পারে যে এরপর আরও কোনো বিত্তবান লোক তার টার্গেটে আছে। আর ঠিক তার পরদিন এলো একটা ভয়ানক খবর। অভিক সেনের পরের বাড়ি অর্থাৎ মিস্টার বল্লভ সেনের মৃতদেহ পাওয়া গেল দুপুরের দিকে তার বসার ঘরে। উনিও বেশ বিত্তবান। সেন জুয়েলার্স বলে একটা দোকান আছে তার। তার স্ত্রী মেনকা ও পুত্র অরিত্র সেদিন বাইরে পুজোর জন্য গিয়েছিল। আর এসে দেখে বল্লভবাবু মুখ থুবড়ে পড়ে আছেন বসার ঘরে। সমীর ছুটে এসে বলল, বাল্মীকিদা, আরে কিভাবে হলো এসব? চল, আমি তোরই অপেক্ষা করছিলাম। আমাদের এখনই যেতে হবে ওখানে। ইন্সপেক্টর বাল্মীকিকে দেখেই এগিয়ে এলেন। এসো বাল্মীকি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মারা গিয়েছে বেশিক্ষণ হয়নি সেটা মৃতদেহ দেখেই বোঝা যাচ্ছিল। বাল্মীকি ভালো করে দেখল, লোকটা মুখ থুবড়ে পড়েছিলেন। তবে পরিবারের লোকজন ধরেছিল বলেই তখন মৃতদেহ সোজা হয়েই ছিল। এসে কেমন অবস্থায় দেখলেন মিসেস সেন? বাল্মীকি প্রশ্ন করতেই মেনকা দেবী চোখ মুছে বলতে শুরু করলেন, পড়েছিলেন ওই টেবিলের কাছে। সত্যিই তাই। পাশেই গড়াগড়ি খাচ্ছিল একটা জলের গ্লাস। আর কোনো আঘাতের চিহ্ন নেই সারা গায়ে। ইন্সপেক্টরের কাছে গিয়ে দাঁড়ালো বাল্মীকি। এনার পোস্টমর্টেম রিপোর্ট করুন। আর অভিক সেনের রিপোর্ট কবে আসবে? আজ বিকেলেই পাবে। আমি তোমায় বিকেলে কল করে নেব। মৃতদেহ তুলে নেওয়া হলো গাড়িতে। সমীর আর বাল্মীকিও ফিরে গেল বাড়িতে।
বাল্মীকির ওখানেই স্নান সেরে খেতে বসলো সমীর। খেতে বসে সমীর একটা কথা বলল। তুমি কি জানো বাল্মীকিরা, এই মৃত্যুর পেছনেও সেই প্যালেসের হাত আছে। কথা শুনে যেন আকাশ থেকে পড়ল বাল্মীকি। কি তুই বুঝলি কি হবে? তোমার সাথে থেকে তোমার বাতাস গায়ে লাগিয়েছি। হ্যাঁ, কাজেই আমার ব্রেন তো একটু খুলবেই। ওকে, এবার ভনিতা না করে একটু বল কি জানলি। সমীরের উত্তরটা শুনে চমকে উঠল বাল্মীকি। সমীর মুচকি হেসে একবার বাল্মীকির মুখের দিকে তাকালো। ও নিজের জন্য গর্ব হতে লাগলো। এমনই তথ্য আবিষ্কার করেছে যে একজন গোয়েন্দা অবধি তাকিয়ে আছে ওর তথ্য শোনার জন্য। বাল্মীকিদা, আমি বুঝলাম যে ওই সময় বাড়িতে কেউ ছিল না, কিন্তু কাজের লোক হরি ছিল। সে নিশ্চয়ই জানতে পারে যে ওই সময় তার মালিক কোথায়। এই কথাটা কারোর মাথায় এলো না, তাই আমি সেই হরিকেই জিজ্ঞাসা করলাম, তোমার মালিক কোথাও গিয়েছিল? হরি একটু ভেবে বলল, আগে হ্যাঁ, বেলিদের বাড়ির খবর নিতে গিয়েছিল। অভিকবাবু মারা যাওয়ার পরে উনি সবসময় যান ওই বাড়িতে। তার কারণ অভিকবাবুর সাথে তার সম্পর্ক তো ভালো ছিল। বাল্মীকি সমীরের কথা শুনে মুচকি হাসল। আরও একটা তথ্য খুঁজে পেতে তুই আমায় সাহায্য করেছিস। এবার। সমীর খাওয়া থামিয়ে বলল, কোথায়? সেন্ট প্যালেস। মা আরও ভাত আনতে আনতেই বললেন, তোর আবার হলো তো মাথার ব্যারাম? একটু ভালো মতো খাওয়া অবধি হয় না তোর। যেন সকল লোকের রহস্য খুঁজে বের করা তোর জীবনের লক্ষ্য। বাল্মীকি আর সমীর পৌঁছে গেল সেন ম্যানসনে। বারান্দাতেই বসেছিল বেলি। ও গুনগুন করে একটা গান গাইছিল, আরও লাল জবা ফুল দিয়ে মালা গাঁথছিল। কি করছো বেলি? বাল্মীকির কথায় চোখ তুলে তাকালো বেলি। মুচকি হেসে বলল, আমি তো মা কালীর জন্য রোজ মালা তৈরি করি, আজও করছি। অশ্বীচ বলে নাকি এসব করা উচিত নয়, কিন্তু আমার কেবলই মনে হয় মা আমার আপন, তার কাছে যেতে আমার এইসব মানতে হয় না। কথাগুলো অপূর্ব ছিল। বেরিয়ে এসেছিলেন রেখা দেবীও। আরে মিস্টার সরকার, আসুন ভেতরে এসে বসুন। ভেতরে যেতেই উনি শরবত আনার জন্য বললেন। বাল্মীকি মানা করেই বলল, আজ কি আপনাদের এখানে এসেছিলেন মিস্টার বল্লভ সেন? হ্যাঁ, উনি তো দুপুরের দিকে এসেছিলেন, বাড়িও গিয়েছিলেন। তারপর ওনার স্ত্রী দেখি বিকেলে চিৎকার করছেন। তারপর ছুটে গিয়ে দেখি উনি আর নেই। এখানে কি কিছু খেয়েছিলেন? রেখা দেবী একটু ভেবে বললেন, হ্যাঁ, ওই তো তরমুজের রস। কে দিয়েছিল? অবশ্যই লতা। লতাকে ডেকে আনা হলো। ও কাঁচুমাচু মুখ করে বলল, হ্যাঁ, আমি তো এই সব কাজই করি। ও অতিথি এলি তার দেখাশোনা করি। আচ্ছা, সেই সময় ওনার মধ্যে কি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, আমি একটু ভেতরের ঘরে গিয়েছিলাম। এসে দেখি বিজনের সঙ্গে তর্ক হচ্ছিল। তারপর আমি এসে বিজনকে ঘরে যেতে বলি। বিজন তবে ফিরেছে? হ্যাঁ, আজ দুপুরে আবার ফিরেছে। বলছিল পাড়ার চাপের জন্য হোস্টেল থেকে গিয়েছিল ফ্রেন্ডের সাথে। ওই তো একবারই কেবল ওর মামাকে দেখতে এসেছিল, তারপর তো হোস্টেলেই গিয়েছিল। ও বলছিল এই বাড়িতে কদিন নাকি খুব দম আটকানো ভাব থাকবে, আর ওর পড়াশোনার ক্ষতি হবে। সেই কারণেই ও এখানে কদিন থাকতে চায় না। একটু প্লিজ ওকে ডেকে দিন না, আমি ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। আসলে এই দুদিন বিজনের দেখা পায়নি বাল্মীকি। আজ অবশেষে পেল তার দেখা। বিজন এলো ঘরে। বেশ রোগা পাতলা চেহারা, ঈষৎ গোঁফ উঠেছে ওর ঠোঁটের ওপরে। গায়ের রং হালকা ফর্সা, মাথায় খাঁড়া খাঁড়া চুল, চোখে বেশ একটা বিরক্তির ভাব। বাল্মীকি ঠিক অপর দিকের চেয়ারে গিয়ে বসে বলল, বলুন কি বলবেন। বসো বিজন। পড়াশোনা ভালো চলছে তো? হ্যাঁ স্যার। অভিক সেনের সাথে অর্থাৎ তোমার মামার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? মামার মামি দুজনেই অসামান্য লোক, তবে মামার ওপর সামান্য কিছু কারণে আমার বনিবনা ছিল না। কি কারণে? উনি বেলির রূপ নিয়ে বড্ড বাজে মন্তব্য করতেন। একটা বাচ্চার গায়ের রং কালো হওয়ার জন্য তার কি দোষ বলুন তো? যদি মানুষ নিজেকে নিজেই তৈরি করতে পারতো তবে সবচেয়ে সুন্দর করে তৈরি করতো, তাই না? সবই তো ঈশ্বরের হাতে, কি বলেন আপনি? আচ্ছা, তুমি অভিক সেনের মৃত্যুর রাতে কোথায় ছিলে বলো তো? অনেক রাতে ফিরে আমি ঘুমিয়ে গেছিলাম। সকালে শুনলাম যে উনি আর নেই।
কথাটা বলতেই কি একটা যেন মনে পড়ল বিজনের। ও ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, মনে পড়েছে। কি মনে পড়েছে? আমি কেবল একটা নুপুরের শব্দই শুনতে পেয়েছিলাম। সেটা যেন গভীর রাতে খোলা বারান্দায় খেলছিল। তারপর কোন দিক দিয়ে গিয়েছিল সেটা আমি বলতে পারবো না। এই বাড়িতে কে কে নূপুর পড়ে? মামি, লতা আর কখনো কখনো বেলি। ওকে, লাস্ট প্রশ্ন। আজ তুমি বল্লভ সেনের সাথে ঝামেলা করেছিলে? কোনো কথা নিয়ে তর্ক হয়েছিল? উনি জানেন আমি আমার অতীত নিয়ে কোনো কথাই শুনতে চাই না, তবুও বারবার বলছিলেন তোমার বাবা তো একটা ফালতু লোক, তোমাকে ছেড়ে দিয়ে গিয়ে উনি আবার বিয়ে করলেন। তো তুমি কি বললে? বলেছি এই সব নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। আপনার ছেলে যে মেয়েদের সাথে নাইট ক্লাবে যায় সেটাও তো দেখতে পারেন একটু, কিন্তু সেই যে ঘুরে ফিরে আমার বাবার কথাই আপনি বলেন কেন? আর তারপরই উনি রেগে যান, আমায় যা না তাই বলেছিলেন। আমি রেগে গিয়ে বলেছিলাম আপনার মতন কুচুটের লোকেদের ভগবান খুব তাড়াতাড়ি নিয়ে যাবে উপরে। আর সত্যিই দেখো উনি আর নেই। কিন্তু তাতে আমার কোনো অনুশোচনা নেই। ও তো লতাকেও অবধি অপমান করে কথায় কথায় বেলিকে গায়ে রং নিয়ে খারাপ কথা বলে। কথাবার্তা শেষ করে ওখান থেকে বাল্মীকি আর সমীর বেরোতেই ইন্সপেক্টর ফোন করলেন। থানায় চলে এসো, রিপোর্ট দেখে যাও। খুব অদ্ভুত একটা রিপোর্ট এসেছে, এমন ব্যাপার আমি এর আগে কখনো দেখিনি। বাল্মীকি গাড়ির গতি বাড়িয়ে দিল। সমীরও অপেক্ষা করতে লাগলো রিপোর্টে কি আছে সেটা দেখার জন্য। ওরা যখন পৌঁছলো থানায় তখন সন্ধে হয়ে গিয়েছে। ইন্সপেক্টর রিপোর্টটা তার হাতে দিল। খুব মন দিয়ে রিপোর্ট দেখে বাল্মীকি চোখ তুলে তাকালো। উনি রোজ ভিটামিন ক্যাপসুল খেতেন, কিন্তু তার পেটে অন্য কিছু পাওয়া গিয়েছে। সেটা কি? প্রথমেই কিন্তু নর্মাল পোস্টমর্টমে এটা ধরা পড়েনি, ল্যাব ডক্টরের সন্দেহ ছিল। আর আমিও ওনাকে বলেছিলাম, তাই শেষে টক্সিলজি রিপোর্ট করা হয়েছে। আর দেখো কি ধরা পড়েছে, তার পেটে রাইসিন পাওয়া গিয়েছে। তুমি কি রাইসিন সম্বন্ধে জানো? বাল্মীকি সোজা হয়ে বসল। হ্যাঁ জানি, এটা ক্যাস্টর বিন থেকে তৈরি হয়। আর এই ক্যাপসুল ভিটামিন ক্যাপসুলের মতোই, কাজেই সহজেই এই রাইসিন ক্যাপসুল খুলে তার ভেতরের সমস্ত কিছুই ভিটামিন ক্যাপসুলের ভেতরের সব কিছু বের করে দিয়ে তাতে ভরা হয়েছে। আর এই বিষ স্বাদ আর গন্ধহীন, কাজেই কেউ এটা বুঝতে পারে না। কিন্তু এটা শরীরে প্রবেশ করে ক্রমশ কোষ ধ্বংস করে আর অঙ্গ প্রত্যঙ্গ বিকল ঘটিয়ে মৃত্যু ঘটায়। আসলেই তাই। তার সাথে কি আরও কিছু দেখতে পাচ্ছ বাল্মীকি? বাল্মীকি তখন মন দিয়ে নেক্সট রিপোর্টটা দেখছিল। মুখ তুলে বলল, তাহলে তার জুসের সাথে মেশানো হতো ধতুরার ফলের নির্যাস। সমীর এবার একটু চমকে উঠল। ইন্সপেক্টর মুচকি হাসলেন। বুঝতে পারলে কিছু? খুব চালাক কেউ আছে এর মাঝে, যে এইভাবে তাকে ধতুরা ফলের নির্যাস দিত, যেটা একটা মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে বিভ্রান্ত করে, দৃষ্টিভ্রম তৈরি করে। ধীরে ধীরে তার হৃদযন্ত্র অচল হতে শুরু করে আর শেষে তার মৃত্যু হয়। এটা ভারতীয় ঐতিহ্যে একটা প্রাচীন বিষ, যেটা খুব সহজেই পাওয়া যায় আর খুব ধীরে ধীরে কাজ করে, যে কারণে একটা ন্যাচারাল ডেথ মনে হতে পারে। কথাগুলো শেষ করে বাল্মীকি উঠে দাঁড়ালো। এইসব যে করতে পারে সে খুব বড় মাপের খেলোয়াড়। তাকে ধরার জন্য আমাদের খুব নিখুঁত একটা জাল বিছাতে হবে। সমীর বাড়ি ফেরার পথেই বলছিল, দেখলে তো বাল্মীকি দা, ওই ধুতরা গাছের মধ্যেই ছিল সেই খনির প্রমাণ। এরপরই ঘটনায় এলো আরেক অদ্ভুত একটা মোড়। ঠিক তার পরদিন আরও একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল। এবার মৃত্যু হলো শহরের নামী পার্লারের মালকিনী এলিনা রায় দেবীর। ওনাকে পাওয়া গিয়েছে তার পার্লারে। বাল্মীকি সমীরকে একবার ফোন করে নিল। সমীর পৌঁছেই একটা মুচকি হাসি দিল। তোমার অ্যাসিস্ট্যান্ট হতে ভালোই লাগছে, কিন্তু খাওয়া দাওয়া সব উপরে উঠে গেছে। বাইক স্টার্ট করতে করতেই বাল্মীকি অবাক চোখে বলল, কেন রে, কি হয়েছে এমন? জাস্ট খাচ্ছিলাম, তুমি এমন করে বললে যে আমি ছুটে চলে আসলাম। বাই দ্য ওয়ে, এবার গিয়ে আরও কি ঘটলো বলো দেখি। ক্রমশ প্রকাশ্য। চল আগে গিয়ে দেখি।
ওরা যখন পৌঁছলো তখন বিকেল। বাল্মীকি ইন্সপেক্টরকে বলে সামনে এগিয়ে গেল। শহরে এলিনা দেবীর বেশ বড় একটা পার্লার রয়েছে, সামনে ব্যানার দেওয়া এলিনা লেডিস পার্লার। বেশ কয়েকজন স্টাফও কাজ করে। এলিনা দেবীর বয়স আন্দাজ ওই 40 হবে, তবে নিজেকে বেশ সাজিয়ে রাখেনি তিনি। মাথার সমস্ত চুল বাদামি রঙের, পরনে সাদা কোট আর সাদা প্যান্ট, সাথে সাদা হাই হিল। নিজের চেয়ারের ডান দিকে হেলান দিয়ে পড়ে আছেন তিনি। প্রথমে তার স্টাফ নীরা এই ঘরে ঢুকে ভেবেছিলেন যে ম্যাম হয়তো ঘুমিয়ে আছেন, আর তারপরেই তাকে ডেকে যখন দেখছিলেন যে কোনো উত্তরই নেই, স্পর্শ করতেই ঘাড় হেলে গিয়েছিল নিচের দিকে। বাল্মীকি নীরার দিকে তাকিয়ে তারপরে বলল, মৃত্যুর আগে কি করছিলেন উনি? কোথাও একটা বেরিয়ে গিয়েছিলেন, আর তারপর ফিরে এসে নিজের রুমে বসেছিলেন, তারপর আর বেরোননি। তার ফোনটা পাওয়া যাবে? কিন্তু তাতে কোনো নাম্বার পাওয়া গেল না। বাল্মীকি ইন্সপেক্টরের কাছে গিয়ে বলল, এলিনা দেবীর নাম্বার ট্র্যাক করুন। হতে পারে এমন কেউ ফোন করেছিল যে নাম্বারটা এনার ফোন থেকে ডিলিট করা। আরও একটা ব্যাপার তোমাকে জানানো আছে। কি বলুন তো? অভিক সেনের মতোই পল্লব সেনের লিভারে সেম সমস্ত ডাস্ট পাওয়া গিয়েছে, সেই রাইসিন আর ধতুরার নির্যাস। এরপর বাল্মীকি ফিরতি পথে সমীরকে একটা হোটেলে নিয়ে গেল। কিছু খাবি তো? একটা তাজা ডেড বডি দেখার পরে আর খিদে নেই, আমি বাড়ি যাব। একটুতেই এমন? আমরা যে এমন মৃতদেহের লাইন দেখি দিনের পর দিন। শোন, এবার তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? চল, আগে তো আমরা সেন্ট ম্যানসনে গিয়ে পৌঁছাই। সেন ম্যানসনে পৌঁছে প্রথমে দেখা হলো লতার সাথে। ও আর বিজন মিলে বাগানের একদিকে খুব গুরুত্বপূর্ণই কথা বলছিল। তাদের কেউই দেখতে পায়নি কখন এই বাড়িতে এসে ঢুকেছে বাল্মীকি আর সমীর। বাল্মীকি যখন ওদের কাছে গিয়ে পৌঁছালো তখনই লতা একটা কথা বলছিল। একটার পর একটা লাশ পড়ছে আর পুলিশ গোয়েন্দা একেবারে সব গড়াগড়ি খাচ্ছে। তারপরই সে পেছন ফিরে দেখতে পেয়েছিল বাল্মীকিকে। উঠে এসে কিন্তু কিন্তু ভাব করে বলেছিল, ও আপনি? আসুন, বসুন। তারা দুজনেই ভেতরের দিকে গেল। বাল্মীকি নিজেও তাই করেছিল, কিন্তু সমীর সেটা করেনি। ও এগিয়ে গিয়েছিল সেই ধুতুরা গাছের দিকে, আর তারপর গাছের চারিদিকে বালি দিয়ে মেশানো সেই অভ্রগুলোকে ফেলে দিয়েছিল। বাল্মীকি আর সমীর চলে যায় এলিনা দেবীর বাড়িতে। তার স্বামী এখানে নেই, উনি ব্যবসার কাজে কোরিয়াতে থাকেন, কাল রাতেই ফিরবেন। আর মেয়ে পড়াশোনা করেন দার্জিলিংয়ে, সে আজ রাতের মধ্যেই ফিরবে। তার কাজের মেয়ে বিথি ছিল সেখানে, সেই নিয়ে গেল বাল্মীকিকে ভেতরের দিকে। কি কি খেতেন তোমার ম্যাম? মানে রোজ যা যা খেতেন সেগুলো একটু দেখতে পারি? বিথি এবার দুটো বোতল এনে দিল। এই যে এই দুটো সিরাপ উনি রোজ খান। বাল্মীকি দুটোই নিল, তারপর একটা প্রশ্ন করল, অভিক সেনের সাথে নাকি এলিনা দেবীর সম্পর্ক ছিল? হ্যাঁ, অভিক সেনের বাড়িতে উনি যেতেন আর ওনারাও আসতেন। ওনারা আসতেন? তাও কতদিন আগে লাস্ট এসেছিলেন? 1 মাস মতো হবে। অভিক সেন, তার স্ত্রী আর তার মেয়ে আর তার ভাগ্নে। ওকে, আর এলিনা দেবী কবে গিয়েছিলেন লাস্ট? সে তো আমি জানি না, কিন্তু উনি প্রায় যেতেন, এইটুকুই শুধু আমি জানি। ওকে, ধন্যবাদ। বেরিয়ে এলো বাল্মীকি। বেরোনোর পর ল্যাবে গেল। এই দুটো একটু চেক করতে হবে বলেই সে সিরাপ দুটো বের করলো বাল্মীকি। দুটো সিরাপই বিউটি প্রোডাক্টেড, অর্থাৎ এলিনা দেবী এই দুটোই খেত নিজের স্কিন গ্লো করার জন্য। তার অবশ্য আলাদা কোনো অসুখ বিসুখ ছিল না। বাড়ি ফিরে আসতেই সমীর মৃদু হেসে বলল, তুমি এই বাড়িতে ঢোকার পর কি করেছিলে? এই যে দেখ, এই 3টে বই পেয়েছি। বলেই বাল্মীকি ব্যাগ থেকে বইগুলো বিছানায় রাখলো। সমীর বইগুলো হাতে তুলে নিল। বইগুলো তুমি পড়ার জন্য নিয়ে এলে, কিন্তু এগুলো কার বই? খুলে দেখ না। সমীর বইগুলো খুলল।
3টে ক্রাইম থ্রিলারের বই। শশাঙ্ক সিং এই বই 3টের লেখক। খুব কম সময়ের মধ্যেই তার বইগুলো খুব জনপ্রিয় হয়ে যায়। তার বইতে খুব নিখুঁতভাবে খুন করার কিছু প্রক্রিয়া থাকে, যেগুলো ধরতে ধরতে গল্পের গোয়েন্দা মিস্টার সান্যাল বাবু ধরাশায়ী হয়ে যান। সমীর তার 3টে গল্প অডিওতেও শুনেছে, কিন্তু এই 3টে বইয়ের একটাও তার পড়া কিংবা অডিও শোনা হয়নি। বাল্মীকি ওর দিকে তাকিয়ে হাসলো এবং বলল, তোকে এই বই 3টে খুঁটিয়ে দেখতে হবে, যদি কোনো গোপন সূত্র পাওয়া যায় তো। সমীর বই 3টে বাড়িতে নিয়ে গেল। প্রথমে নীল রক্ত শেষ করলো, আর তারপর নীল কণ্ঠের প্রসাদ বইটা পড়তে শুরু করলো। আর পড়তে পড়তে সমীর একেবারে অভিভূত হয়ে গেল। তখন ঠিক রাত 1:30 বাজে। বাইরে অন্ধকার রাতকে কাঁপিয়ে টুকুর টুং সুরে একটা পাখি ডাকছিল। সমীর তাড়াতাড়ি করে ফোন করলো বাল্মীকিকে। হ্যালো বাল্মীকিদা, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। একটু পরেই সমীর নিজের বাড়ির বাইরে বাইকের হর্ন পায়। তাকে দেখে গোয়েন্দা বাল্মীকি সরকার তখন ওর বাড়ির সামনে। ওর ঘরের ভিতরেই ঢুকতে ঢুকতে তিনি বললেন, কি হয়েছে বল, কি পেলি? ভাঁজ করা বইয়ের পাতা খুলে বাল্মীকির সামনে ধরল সমীর। পড়ে দেখো। হুবাহু এক লাইন, ঠিক যেমন করে এই 3জন লোককে খুন করা হয়েছে সেই বইয়ের মধ্যেও সেই সিরিয়াল কিলার এক এক করে সবাইকে ধুতুরা ফলের নির্যাস খাইয়ে আর রাইফেল ইউজ করে নিখুঁতভাবে মেরেছে। সবটা পড়ার পর বাল্মীকি ভ্রু কুঁচকে বলল, তবে এই গল্প পড়েই সে খুনের এই নতুন কৌশল শিখেছে। কিন্তু এবার বড় কথা হলো, আমরা জানি না কে এই বইটা পড়েছে আলাদা করে। এটা বসার ঘর থেকে আমি এনেছি। লতাকে দেখেছিলাম বইগুলো সাফ করে রাখছিল। আমি হাত দিয়ে নামগুলো দেখে কি একটা মনে হলো তাই নিয়ে এলাম। অনেকবার তোর মুখেই শুনেছি এই লেখকের বই থেকে মানুষ খুব নিখুঁত খুন করার প্ল্যান সাজাতে পারে। বইগুলো কার? মৃত অভিকশনের আলমারি। সেই পড়তো কখনো সখনো। সে তো আর নিজেকে খুন করার জন্য এইসব করবে না, তাই না? তারই বই থেকে কেউ এইসব বুদ্ধি নিয়ে খুনগুলো করেছে। এবার কথা হলো যে কাল শীঘ্রই ওদেরকে যেতে হবে সেন্ট ম্যানসনে। এই 3টে খুনের সূত্র ওই বাড়ির ভেতরেই আছে, সেটা ওরা নিশ্চিত। পরদিন ওরা চলে গেল সেন্ট ম্যানসনে। তারপর দুজনে মিলে পৌঁছে গেল ধুতুরা গাছের তলায়। হ্যাঁ, এই অভ্রগুলো অল্প হলেও বিন্দু বিন্দু হয়ে যে বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে সেটা ওদের দেখতে কষ্ট হলো না। আর সেটা ঢুকে গেছে বিজনের ঘরের দিকে। বিজন তখন ঘরে বসে গোয়েন্দার বই পড়ছিল। আসতে পারি বিজন? আরে আসুন আসুন, বলুন তারপর কি হলো? তুমি বুঝি খুব গোয়েন্দা বই পড়তে ভালোবাসো? বাল্মীকি কথাটা বলে বসলো চেয়ারে আর দেখছিল অভ্রের দাগ মিশে গিয়েছে বিজনের জুতো রাখার আলমারির দিকে, যার নিচে পড়েছিল 2 জোড়া স্যান্ডেল। বিজন বইগুলো রাখতে রাখতেই বলল, আগে খুব ভালো লাগে। মহাদেবের প্রসাদ বইটা কখনো পড়েছো? দারুণ একটা বই ছিল। কি দারুণভাবে মারা হয়েছে 5-5টা লোককে। আচ্ছা, তোমার স্বপ্ন কি বিজন? আই মিন ফিউচার প্ল্যান? এই বাড়ির মতো মস্ত একটা বাড়ি, বা মামার মতো বিজনেসম্যান? বিজন থেমে গেল। তারপর মৃদু হেসে বলল, এইসব একটাও নয়। আমি খুব সাধারণ একটা লাইফ চাই, সাধারণ কিন্তু সুখী। তোমার মামা তোমায় কখনো কটু কথা বলতো? ধরে নাও এখানে থাকার কারণে। না, উনি খুব কম কথা বলতেন আমার সাথে। মামা কাজেই ব্যস্ত থাকতেন আর আমি পড়াশোনায়। কিন্তু আপনারা এইসব কেন বলছেন স্যার? এবার বলো, তাকে সহ আরও 2 জনকে খুন করার প্ল্যান তুমি কেন করলে? এটাও বলো, এরপর তোমার হাতে কে খুন হবে? ফোন করছেন স্যার? আপনি তো বেশ হাসির কথাই বললেন। আচ্ছা বসুন, আমি বরং মামিকে ডাকছি। তোমাকে আমাদের সাথে একবার যেতে হবে বিজন, জেলে। হোয়াট? ইয়া, রিমান্ডে। আমি জানি তুমি ঠিকভাবে কিছুই স্বীকার করবে না। এখানে কি হচ্ছে? অবাক হয়ে রেখা দেবী এগিয়ে এলেন। তার চোখে মুখে
বিস্মিত ভাব। কিছুই না, কেবল বিজনকে নিয়ে যেতে এলাম। খুব তাড়াতাড়ি আসবে, যদিও আশাটা ওর উপর নির্ভর করবে। রেখা দেবী আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই বাল্মীকি আর সমীর বিজনকে নিয়ে বেরিয়ে এলো। বাল্মীকি বিজনকে রিমান্ডে রাখলো। ভেবো না, আজকের রাতটা কেবল এখানে কষ্ট করে থেকে যাও। বাইরে আসতেই সমীর বলল, তুমি তো ওকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করলেই না দাদা। আমি যে এখনো আসল আসামিকে পাইনি, তবে আশা করছি এবার পেয়ে যাব। সন্ধ্যের সময় ঘুম ভেঙে বাল্মীকি সমীরকে ডাকলো। এবার চল, বেরিয়ে পড়তে হবে। কোথায়? সেন্ট প্যালেস। গাড়িতে আর কোনো কথা বলেনি সমীর, শুধু ভাবছিল এবার আর কাকে তুলে নেবে গোয়েন্দা বাল্মীকি সরকার। বাল্মীকি রেখা দেবীর সামনে বসলো। ততদিনে অভিকবাবুর শ্রাদ্ধ শান্তি মিটে গিয়েছে, বাড়িতে আসা আত্মীয় স্বজনও চলে গিয়েছে। বেলি এই কদিন তেমন আর নিজের ঘর থেকে বেরোয়নি, তবে আজ বেরিয়েছে। আসলে ও লোকজন একদমই পছন্দ করে না। এই কদিন ও নিজের ঘর থেকেই বসে চুপচাপই ছিল। লোকজন ওর ঘরে গিয়ে কথা বললে তবেই ও উত্তর দেয়, এর বাইরে আর কিছুই নয়। বাল্মীকি রেখা দেবীর ক্লান্ত মুখের দিকে তাকিয়েই বলল, আশা করছি এবার আমি খুনিকে খুব তাড়াতাড়ি বের করতে পারবো। সত্যি? হ্যাঁ বেলি। বলেই রেখা দেবীর দিকে তাকালো বাল্মীকি। আপনার বাড়ির পেছনের দিকে আমি কিছু ধতুরা ফুলের খোসা পেয়েছি, সেই সব আমি বিজনের ঘরে রেখে দিয়েছি। না, আজ আর ওর ঘরে যাব না, কাল এসে আমি ওগুলো নিয়ে যাব, আর তারপর এই বাড়ির প্রত্যেকের হাতের ছাপ নেব। দেখব ঠিক কার সাথে ফলের খোসায় থাকা ছাপের ম্যাচ করে। তাহলে আজকে আসছি। বাল্মীকি আর সমীর গেল না। বাল্মীকি তারপর খেলল পরের খেলা। বিজনের দেওয়া ঘরের আরেকটা চাবি দিয়ে খুলে ফেলল বিজনের ঘরের দরজাটা। তারপর সেই অন্ধকার ঘরে লুকিয়ে গেল সে। সমীর লুকোলো আলনার পেছনে, আর বাল্মীকি ড্রেসিং এর পেছনে। তখন প্রায় ওই রাত 10টা। খট করে দরজাটা খুলে গেল। সমীরের ঘুম পাচ্ছিল। শব্দ শুনে এই চোখ মেলে তাকালো। ঘরের আলো জ্বেলে দিল কেউ, আর ওরা অবাক চোখে দেখল দাঁড়িয়ে আছে বেলি। সে চারিদিকে চোখ রেখে কিছু একটা খুঁজছে। পালানোর আর কোনো পথ নেই বেলি, তুমি ধরা পড়ে গিয়েছো। বেলি চমকে উঠল। বেলি আর দেরি না করে পালাতে চেষ্টা করলো, কিন্তু বাল্মীকি ওকে ধরে ফেললো। রিমান্ডের মৃদু হলদে আলো জ্বলছিল টিমটিম করে। একটা বড় টেবিল, তার একদিকে মাথা মতো করে বসে আছে বেলি, অন্যদিকে বাল্মীকি, ইন্সপেক্টর আর রেখা দেবী, সঙ্গে করে বিজন। সমীর দূরে দাঁড়িয়ে এই সবই দেখছে আর ভাবছে, এইটুকু একটা মেয়ে কি সত্যি খুনি? বাল্মীকি বেলির হাতের ওপর হাত রেখে ডাকলো, বলো বেলি, তুমি না বললে তোমার শাস্তি কিন্তু অনেক কঠিন হবে। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে ছোট্ট বেলি চোখ তুলে তাকালো। রেখা দেবী মেয়ের দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন। বেলির চোখের জল গড়িয়ে পড়েছিল টেবিলের ওপরে। চোখের জল মুছে কাঁপা আর্দ্র গলায় বলতে শুরু করলো, আমি জ্ঞান হওয়ার পর থেকেই কখনো আদর পাইনি। আমার রূপের জন্য কি আমি দায়ী ছিলাম? সেন্ট প্যালেসে দেবীর কালো রূপ অর্থাৎ মা কালীর পুজো হয়, কিন্তু সন্তান কালো বলে তাকে অবজ্ঞা করা হয়। তার প্রথম আমার বাবা কি বলেনি আমায়। একদিন বলেছিলাম, বাবা ওই লাল রঙের জামাটা আমাকে কিনে দেবে। বাবা রাগ দেখিয়ে বলেছিলেন, তোর মতো কয়লাকে কি লাল জামা মানায়? আরে তোকে তো কালো জামা কিনে দেব, তারপর অন্ধকারে দাঁড়ালে তোকে আর কেউ খুঁজে পাবে না। লুকোচুরি খেলতে মজা হবে তোর। আমাকে খালি আমার মা ভালোবাসতো, তাও আমার মাকে কম অপমানিত হতে হয়নি। বাবা প্রায় দিনই মাকে মারতো। আমি ঘুমের ঘরে শুনতে পেতাম বাবা মাকে মারছে আর বলছে, বলতো এই কালো কুচকুচে কয়লাকে কোথায় পেয়েছিস তুই? ও তো আমার সন্তানই নয়। বল বল, কার সাথে তুই রাত কাটিয়েছিস বল। রেখা দেবী কথাগুলো শুনতে শুনতে কাঁপছেন। তার চোখ দিয়ে জল অঝরে পড়তে লাগলো।
বেলি তখনও মাথা নিচু করে বলে চলেছে, আমার স্কুল শুরু হলো। স্কুলে গিয়ে আমাকে আরো হেনস্থা হতে হলো। আমি কোথাও কোথাও সুখ পেলাম না। আমার ক্লাসমেট বাজে বাজে সব মন্তব্য করতে লাগলো। কেউ বলতো কালো বেলি ফুল, আবার কেউ বলতো বেলি ফুল পোকায় খেয়ে কালো করে দিয়েছে। আবার কেউ বলতো আরে বেলি ফুলের ওপর পাখি পটি করে দিয়েছে। জানেন তো, আমার স্যার ম্যামদের এসব বলতেই তারা ফিক করে হাসতো, যেন তারাও খুব মজা পাচ্ছিল। তারপর আমার পাশের বাড়ির সেই বল্লভ কাকু, সেও প্রায় দিনই ফ্রি সময় আমাদের বাড়িতে আসতো আর আমার কালো রং নিয়ে মন্তব্য করত। একদিন আমায় দেখি এভাবেও বলেছিল, আরে তোর নাম বেলি, এই কে রাখলো বলতো? তোর নাম তো রাখতে হতো কাল নাগিনী। আমি আমার জীবনে এমন কালো কুচকুচে মেয়ে কখনোই দেখিনি। আর ছিল এলিনা আন্টি। যতবার সে আমাদের বাড়িতে আসতো ততবার বলতো, তোকে তো বলি আমার পার্লারে চল, আমি তোর পুরো শরীর একেবারে ফেসিয়াল করে দেব। তাও যদি না হয় অন্তত তোর ওপরের চামড়া কেটে ফেলতে হবে। বিশ্বাস কর, তোকে কোনোভাবে সেন্ট প্যালেসের মেয়ে মানায় না, অন্তত কাজের লোক মানায়। কেউ কেউ বলতো দেখবি টাকার লোভে ওকে কেউ না কেউ ঠিক বিয়ে করবে, এত কিছু মালিক হওয়ার জন্য বিয়ে করবে, বেলিকে পেতে নয়। আমার জীবন না শেষ করে দিচ্ছিল এই সুন্দর সমাজটা। আচ্ছা, আমার কি দোষ? বাল্মীকি স্যার একদিন ঠিক কথা বলেছিলেন, মানুষের কাছে সেই উপায় থাকলে মানুষ নিজেকে নিখুঁত সুন্দর করে তৈরি করত। যন্ত্রণায় কুঁচকে যায় বেলের বুক। শক্ত করে নিজের হাত দুটোকে ধরে তারপর বলতে শুরু করে, আরও একবার। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, আমায় যারা রোজ কষ্ট দিচ্ছে আমি তাদের শেষ করে দেব। আমি রোজ আয়নার সামনে দাঁড়াতাম, বুঝতে চেষ্টা করতাম আরো কি করলে আমার সমস্ত কালো রং মুছে যাবে। রোজ একটা একটা করে অপমানিত হতাম আর কাঁদতাম। কেউ আমার চোখের জল মুছে দেওয়ার মতো ছিল না। ঘর বাদে বাইরে বেরোতে বড্ড ভয় হতো, কখন কে আমায় দেখে হাসবে, বিদ্রুপ করবে। যখন আর পারছিলাম না তখন ঠিক করলাম, যারা অসুন্দর খুঁজে পায় আমার মধ্যে আমি তাদেরই শেষ করব। প্রথমে সেই 3 জনকে টার্গেট করেছি, যারা আমার জীবনে প্রধান সমস্যা। আমার বাবা, বল্লভ আঙ্কেল আর এলিনা আন্টি। ঠিক তখন আমি বিজনদার কাছে রোজ গল্প শুনতাম। আমার সবচাইতে বেশি যে বোঝে সেই আমার বিজনদা। ও রোজ বাবার আলমারি থেকে বই নিয়ে পড়তো আর আমি শুনতাম। ধুতুরা গাছ পেলাম আমার নিজের বাড়িতে, আর ক্যাস্টার বিনের গাছ স্কুল থেকে ফেরার পথে একটা নয়নজুলিতে পেলাম। তার আগে গল্প শুনে আমি গুগল সার্চ করে ক্যাস্টার বিন চিনেছি। ব্যাস, বাবার ভিটামিন ক্যাপসুলে দিয়ে দিলাম ক্যাস্টার বিন। চায়ের সাথে রোজ অল্প অল্প করে ধুতরা ফল মিশিয়ে দিতাম। বাবার মধ্যে ধীরে ধীরে মানসিক সমস্যা শুরু হতে লাগলো। সেটা খুব অল্প, তাই কেউ বুঝতে পারছিল না। ঠিক সেইভাবেই এলিনা আন্টিকেও করলাম। আমাদের বাড়ি থেকে তার বাড়িতে একদিন ডিনার ইনভাইট ছিল। আমি তার বাড়ি যাই আর তার সেই রোজ খাওয়া ঔষধের শিশিতে মিক্স করে দিই সেগুলো। এমন করেই দিলাম বল্লভ আঙ্কেলকেও। উনি প্রায় দিনই আসতেন বলে তার জুসে আমি ধুতুরা ফলের নির্যাস আর সেই রাইসিন মিশিয়ে দিতাম। আর সেটা লতা আন্টির চোখেও কখনো পড়েনি। খুব অল্প দিতাম, যার ফলে তার গন্ধ কারণ নাকি আসেনি। আস্তে আস্তে সবার মানসিক অবস্থা খারাপ হচ্ছিল। আর এমনটা 1 মাস ধরে হতে হতে এক এক করে সবার মৃত্যু হয়েছে। বাবা যেদিন মরে যায় সেদিন আমি বাবার ঘরে খেলতে যাই। বাবার কোলে উঠতে চাইলে উনি আমাকে বলেছিলেন, তোকে কোলে নিলে আমার পোশাক নোংরা হয়ে যাবে, কালো হয়ে যাবে। আমার চোখ তখন ছলছল হয়ে এসেছিল। মৃত্যুর আগের মুহূর্ত অবধি বাবা আমায় অবজ্ঞা করেছেন। আমার কি দোষ ছিল?
কেন আমি ভালোবাসা পেতে পারি না স্যার? কেন? কি অপরাধ ছিল আমার? আমি ঠিক করেছি এরপর আরো 3 জনকে আমি শেষ করব। বেলি মাথা নিচু করে থাকে। রেখা দেবী কিছুই বলতে পারছিলেন না। বিজন একবার সামনে এসে বলল, মামি, তুমি ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও। ওর খুনের ভান না হয় আমিই নিলাম। আমি ওর হয়ে জেল খাটতে রাজি আছি, কিন্তু বেলি একটা সুন্দর জীবন পাক। আমি একদিন ঠিক তোমাদের কাছে আবার ফিরে আসব, আর আমি তখন দেখতে চাই আমার বোন একজন শক্তিশালী যোদ্ধা, সমাজের অট্টহাসি আর বিদ্রুপকে দূরে ঠেলে দিয়ে সে হয়ে উঠেছে একজন অনেক ওপরের মানুষ, যাকে বিদ্রুপ করার সাহস কারোর থাকবে না। রেখা দেবী বিজনের হাত দুটোকে ধরলেন। চোখে জল পড়তে লাগলো তার। তুই এমন ভাবে ভাবতে পারলি বিজন? আমার তো আর কেউই নেই মামি, তোমরাই আমার সব। কিন্তু বিজন, তার কথা শেষ হওয়ার আগেই বিজন ঘুরে তাকালো। স্যার, আমি ওর সমস্ত অপরাধ নিজের উপর নিতে চাই। বাড়ি ফিরে বাল্মীকি আগে বিছানা থেকে এগোলো। আমি ঘুমোতে গেলাম। সমীর তার হাতে টান দিয়ে বলল, আগে আমার কথার জবাব দাও তো। আবার কিসের জবাব? শোন তবে, তারপর আর কিন্তু আমায় বিরক্ত করবি না, আমি ঘুমোবো। ও, দরকারটা শেষ বলে এখন বিরক্ত করছি, তাই তো? বাল্মীকি মুচকি হাসল। তারপর শুরু করলো এক এক করে নিজের বক্তব্য। প্রথমেই আমি যখন ওই বাড়িতে যাই, তখন তুই আমায় একটা গেম দেখালি, বিল্লি গেম। অর্থাৎ সেটা বাড়ির ছোট কারোর, যেটা ছিল বেলির। নিশ্চয়ই শেষ রাতে ও নিজের সাথে ওটা নিয়েই যায়, যেই রাতে তার বাবার মৃত্যু হয়। বিজন সেই রাতে নুপুরের শব্দ শুনেছিল। বিজন যে ঠিক কথা বলেছিল সেটা আমার প্রথম থেকেই মনে হয়েছিল। নুপুর হলে লতা, বেলি আর রেখা দেবীর হবে। বিজনের দিকেও অনেকবার সন্দেহ গিয়েছিল যে হতেই পারে মামার সম্পত্তির জন্য এমন করেছে। তার ওপর ওই পাশের বাড়ির লোকটা অর্থাৎ বল্লভবাবুকে তার পছন্দ নয়। কিন্তু এলিনা দেবীর মৃত্যুর পর সন্দেহ ঘুরে গেল অন্যদিকে। তারপর মনে হলো ওখানেই আসল রহস্যের উন্মোচন হবে, কারণ এলিনা দেবীর বেডরুম অবধি পৌঁছে সিরাপের মধ্যে এইসব দেওয়া সবার পক্ষে সম্ভব হবে না। রেখা দেবীর কাছে শুনেছিলাম গোয়েন্দা বইগুলো বেশি পড়ে বিজন, আর যার একনিষ্ঠ শ্রোতা বেলি। সন্দেহ সবার ওপর হতো, কিন্তু বেলি একটু বেশি সন্দেহের দিকে যাচ্ছিল। ওর চোখের মধ্যে সবার জন্য রাগ, অভিমান আমি দেখেছি। তারপর শুনলাম এলিনা দেবীর ওখানে বেলি অনেকবার গিয়েছে ওর বাবা মায়ের সাথে, আর ও বেশিরভাগ সময় কাটিয়েছে এলিনার ঘরে। সেটা তার কাজের মেয়ে বলেছে। এলিনাকে বেলি অপছন্দ করলেও এই একটা মাসে খুব কাছে ঘেঁষেছিল। তেমনি তাকে নিজের বাবা, বল্লভবাবু আর এলিনা দেবীর জন্য যতবার বাড়িতে জুস তৈরি হতো সেগুলো জোর করে বেলি বানানোর চেষ্টা করত। এখানেই আরও একটা খটকা লাগলো। যারা ওকে তেমন ভালোবাসে না তাদের জন্যই হঠাৎ এমন দরদ কেন? ও তো ঘরে বন্দি থাকতে ভালোবাসত, সেখানে এইভাবে সবার জন্য জুস তৈরি করা, কাছে গিয়ে গল্প করা একটু অদ্ভুত লাগলো বই কি। তবে ও ছোট্ট হলেও খুব চালাক, নিজের কষ্ট দূর করতে নিখুঁত সব প্ল্যান করেছে। আর এমন করে প্রত্যেকটা মানুষকে শেষ করেছে যাতে কখনো কারোর মনে না হয় যে এটা একটা খুন, জাস্ট একটা ন্যাচারাল ডেথ বলেই মনে হবে সবার কাছে। এরপর এলো সেই ধতুরা গাছ, সেই অভ্র মাখানো বালি। বিজনের ঘরে গেলেও আমি একটা জিনিস দেখেছি, জুতোর ছাপ ছোট, অর্থাৎ সেই জুতো বিজনের নয়। পরে আমি শুনেছি বেলি আগের দিন সেম গল্প শুনেছিল, আর শুনতে শুনতে বাগান থেকে ধতুরা ফল এনেছিল বিজনের ঘরে, জাস্ট ভালো করে দেখার বাহানায়। কিন্তু বিজন জানে না এর পরের খুনগুলো করার জন্য প্ল্যান করছিল বেলি। এবার হলো তো, ঘুমো এবার, কাল একবার ইন্সপেক্টরের কাছে যেতে হবে। পরের দিন ওরা চলে গেল ইন্সপেক্টরের কাছে। উনি বাল্মীকিকে দেখেই এগিয়ে এলো। এই কেস আমার খুব সমস্যায় ফেলেছে। আচ্ছা, তোমার কি মনে হয় ও সত্যিই দোষী? বাল্মীকি বেলির মাথায় হাত রাখল। আমার কাছেও অপরাধী নয় ইন্সপেক্টর। সমাজ ওকে মেরে ফেলেছিল। যেই সমাজকে আমরা ভদ্র সমাজ বলি, সেই সমাজের লোকেরা এভাবেই একটা সুস্থ লোককে মৃত্যুর দিকে ঠেলে দেয়। একটা ছোট্ট মেয়ে
অনেকটা সহ্য করেছে। আত্মার হত্যা হলেই লোক আত্মহত্যা করে, বেলির কিন্তু সেই অবস্থাই হয়েছে। ও কেবল নিজেকে শেষ না করে কিছু নরকের কীটকে শেষ করেছে। ওর অধিকার আছে ভালো করে বাঁচার, আর আমি যতদূর জানি বয়স কম বলে এমনিতে ওর শাস্তি হবে না। আমি চাই ওর নতুন জীবন শুরু করার জন্য আমরা ওকে সাহায্য করি, এটাই একটা ভালো কাজ হবে। তাই হলো। তবে বেলির কাউন্সেলিংয়ের জন্য ওকে মানসিক পূর্বাসনে পাঠানোর ব্যবস্থা করা হয়, যাতে ও মানসিকভাবে শক্তিশালী একটা মানুষ হয়ে উঠতে পারে। রেখা দেবী বেলিকে বিদায় দেওয়ার আগে মাটিতে হাঁটু গেড়ে বসে বেলি আর বিজনকে দুই হাতে ওদেরকে চেপে ধরল। আজ থেকে আমার 2 সন্তান। অনেক বড় হও বেলি, মনে রেখো মেরে নয়, সমাজকে জবাব দিতে হবে তোমায়। তোমার মা কালীর মালা গাঁথা বাকি থাকবে, কিন্তু ফিরে এসো ভালোভাবে। বিজন বেলিকে জড়িয়ে ধরল। বোন, তোর দাদা থাকতে তোর গায়ে আর একটা কোনো আঁচড়ও আমি পড়তে দেব না। বেলির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। দূরে দাঁড়ানো সমীরের চোখও ঝাপসা হয়ে আসছিল। হুমায়ুন আহমেদের হিমু সিরিজের হিমু রিমান্ডে গল্পের শোভা আপু হিমুকে একটা কথা বলেছিল, সেটাই ওর কানে ভাসছিল। হিমু, সব সম্পর্কের হিসাব আছে, দেনা পাওনাও আছে, মা ছেলের সম্পর্ক আছে, আবার বাপ ছেলেরও সম্পর্ক আছে। শুধু ভাই বোনের সম্পর্কের হিসাব নেই, দেনা পাওনা নেই। সমীর ঝাপসা চোখে আর কিছুই দেখতে পাচ্ছিল না, কেবল দেখল বিজনের হাতটা আলগা করে বেলি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ওর জন্য অপেক্ষা করছে নতুন একটা দিনের।